প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সম্প্রীতি অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই গদ্য অংশ থেকে আলোচনা পেশ করব। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। একটি সুন্দর এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটি গল্প, এ সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে আলোচনা পেশ করব। শিক্ষার্থীবৃন্দ, রোকেয়া সাখাওয়াত হোসেন নারী আন্দোলনের একজন অগ্রদূত। নারীদের যখন কোনো শিক্ষা দীক্ষায় শিক্ষার আলো বলতে তাদের ভিতরে কিছুই ছিল না, এমন একটি সময় তিনি নারীদেরকে শিক্ষার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু করেছেন, কিন্তু সেই আন্দোলনগুলো ছিল তার লেখনীর মাধ্যমে। এই রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আমরা আজকে জানব। রোকেয়া সাখাওয়াত 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্ধু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের অনেক সম্পদ এবং অনেক সম্পদের অধিকারী ছিলেন। পায়রাবন্ধু গ্রামে তাদের বাড়িটি ছিল একটি সুবিশাল এবং মনোমুগ্ধকর একটি বাড়ি। 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের এই চমৎকার বাড়িটি। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলমানদের, বাঙালি মুসলিম মেয়েদের শিক্ষার তেমন কোনো ব্যাপক প্রসার ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি ও সামাজিক প্রতিষ্ঠানের দিক থেকে অনেক পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। কঠোর পর্দা প্রথা মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল শিক্ষার প্রতি, তার অধিক আগ্রহ ছিল এবং তার মনে ছিল লেখাপড়ার প্রতি অনুরাগ। এই আগ্রহের কথা তিনি তার ভাইদের কাছে বিভিন্ন সময় বলেছেন। রোকেয়ার বড় 2 ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চ শিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় তার মনের মতো করে তিনি শিক্ষিত করে তোলেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা, বাংলা সাহিত্য চর্চায় তিনি আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর 2য় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমার স্নেহে, তোমার ধন্যে আমি বাংলা সাহিত্যে অনুপ্রেরিত হয়েছি এবং বাংলা সাহিত্যের প্রতি আমার অনুরাগ বেড়েছে, শিক্ষার আগ্রহ আমার বেড়েছে।
অপর আত্মীয়গণ আমার উর্দু ফার্সি পড়ার প্রতি তারা আপত্তি না করলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিল। একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিল, তুমিই ছিলে আমরা বাংলার পড়ার প্রতি আগ্রহী করে মূলত তুলেছিলে। নানা বাধা এড়িয়ে রোগে আপন সাধনায় বাংলা সাহিত্যের প্রতি অঢেল জ্ঞান অর্জন করেছিলেন। বাংলা সাহিত্যকে তিনি সৃষ্টি হিসাবে তার বুকে ধারণ করেছিলেন, স্বপ্নে লালন করেছিলেন। বাংলা সাহিত্যে এই মহীয়সী নারী অগ্রগতির ভূমিকা পালন করেছিলেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ গুণবতী নারী ছিলেন। 1898 সালে কিশোরী বয়সে বিহারের ভগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার গভীর চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। বিভিন্ন সাহিত্যের প্রতি তার মনোনিবেশ বেড়ে যায়। স্বামীর সান্নিধ্যে তিনি স্বামীর সহযোগিতায় বিভিন্ন ভাষার প্রতি তিনি পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার এই রচনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে এবং সুধীমহল তার এই রচনার প্রতি খুব আগ্রহ, অনুপ্রেরণা সহকারে এটা তারা গ্রহণ করেন। তিনি সাহিত্যিক হিসাবে আস্তে আস্তে নিজেকে পরিচিত করে তোলেন এবং আত্মপ্রকাশ করেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন ইন্তেকাল করেন। রোকেয়া ভগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে যদিও স্কুলে ছাত্র সংখ্যা খুবই নগণ্য ছিল, কম ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা এই ছাত্র সংখ্যা বাড়তে থাকে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে অনেক ছাত্র বৃদ্ধি পেতে থাকে। রোকেয়া বাঙালি মুসলমানদের মেয়েদের শিক্ষা করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। শুধু তিনি এই স্কুল প্রতিষ্ঠা করে ক্ষান্ত হননি, তিনি আরো অনেক দূর এগিয়েছিলেন। ঘরে ঘরে গিয়ে তিনি মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে তিনি আবেদন, নিবেদন এবং দরখাস্ত পেশ করেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী, আন্তরিক হিসাবে একজন পরিশ্রমিক কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে তারা অগ্রসর হয় এবং সুশিক্ষার আলোর দিকে তারা এগোতে থাকে। 1915 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। যে সংগঠনের উদ্দেশ্যই ছিল মেয়েদেরকে সঠিক মানুষ হিসাবে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই ছিল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হতো, তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল এই সংগঠনের মাধ্যমে। যারা লেখাপড়ার সুযোগ ছিল না, লেখাপড়া করতে পারেনি, তাদেরকেও লেখাপড়ার ব্যবস্থা করা হতো এই সংস্থাটির মাধ্যমে। এক কথায় এই সংগঠনটি লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ ও নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নিজেদের অবস্থানে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতায় নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্যই এই সংগঠনটির লক্ষ্য ছিল। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল
মতিচুর প্রথম খণ্ড 1904 সালে, সুলতানাজ ড্রিম 1908 সালে, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে, পদ্মারাগ 1924 ও অবরোধ বাসিনী 1931 সালে। এই বইগুলোই ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তি এবং দূরদৃষ্টি সম্পূর্ণ একজন মহিষী নারী, যার মাধ্যমে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। মেয়েদের শিক্ষার সেই অন্ধকার থেকে মেয়েদেরকে আলোর পথে এনেছেন। তিনি ছিলেন একজন অগ্রগতি মহিষী নারী। নারী শিক্ষার অগ্রগতি হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি ছিলেন একজন সম্মানিত এবং শ্রদ্ধার পাত্র, সকলের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একজন নারী। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুই ভাগে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। এক, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, দুই, নিজের রচনায় নারী মুক্তির দিকে দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি আমাদের ভিতরে এখন নেই, আমাদের থেকে চলে গেছেন। তিনি আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। এই মেয়েদেরকে আলোর পথ দেখিয়েছেন। সুশিক্ষায় শিক্ষার জন্য তিনি অনেক প্রচেষ্টা করেছেন, আন্দোলন করেছেন। সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু তার সে আন্দোলনের ধারা ছিল আন্দোলন নয়, সে ধারা ছিল লেখনের মাধ্যমে, তার লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে তিনি সে আন্দোলন প্রকাশ করেছেন। তার লেখার মাধ্যমেই তিনি অনেক উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন এবং সমাজে তিনি সমাদৃত হয়েছেন। তিনি ছিলেন এমন একজন নারী। তার থেকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন তার মতো আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি এবং তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব। এই গল্পটি অত্যন্ত চমৎকার একটি গল্প। তোমরা বাসায় ভালোভাবে পড়বে, তাহলে এখান থেকে যেরকম প্রশ্ন হোক তোমরা প্রশ্নগুলো দিতে সক্ষম হবে। আশা করি বেশি বেশি পড়লে তোমরা সুন্দরভাবে, তার আরও বিভিন্ন বই রয়েছে, তার জীবনী রয়েছে, এগুলো পড়লে তোমরা নিজেকে আরও জ্ঞানের ভাণ্ডার পরিশুদ্ধ করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।